জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে এখন চারদিক। সঙ্গে আছে আমি সিফাত শাহরিয়ার। জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকের শেষ দিনে চলছে 7টি অমীমাংসিত ইস্যু নিয়ে পাল্টাপাল্টি যুক্তি প্রস্তাব। ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠনে কমিশনের প্রস্তাবে সম্মত জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। তবে আসন ভিত্তিতে চায় বিএনপি। এ নিয়ে নোট অফ ডিসেন্ট দিয়েছে বিএনপি সহ কয়েকটি দল। এছাড়া সংবিধান সংশোধন করবে নির্বাচিত সংসদ, মত দেন সালাউদ্দিন আহমেদ। জুলাই সংসদে আইনি ভিত্তি না দিলে মামলার হুঁশিয়ারি দেয় জামায়াত। এদিকে কমিশনের 23তম ও শেষ বৈঠকে দ্বিমত সহ 15 বিষয়ে ঐকমত্য হয়েছে বলে জানিয়েছে কমিশন। প্রয়োজন বোধে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার জন্য সুনির্দিষ্টভাবে বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে আলোচনায় ঐকমত্য কমিশন সকলকে নিয়ে প্রয়োজন বোধে বসবে। অঙ্গীকারবদ্ধ হওয়ার ভিতরে এটার কোনো যথার্থতা নাই, এবং এটা আমরা এতদিন যা কাজ করছি যদি এটা আইনি ভিত্তি না দেয় তাহলে এটি জিরো। এবং আমি বলেছি যে এটাকে আইনি ভিত্তি না দিলে যে জিরো হবে, সেই জন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কম্পেনসেট মামলা করব আমাদের সময় নষ্ট করার জন্য। আমাদের প্রস্তাব হলো এই বিষয়গুলোতে বিদ্যমান আইন যে সমস্ত প্রতিষ্ঠানের আছে এবং যেগুলোর বিদ্যমান আইন নাই সেই জন্য আইন করা না থাকলে, এবং বিদ্যমান আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে নিয়োগ, জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করার জন্য আইনি কাঠামোটা শক্তিশালী করা হোক, এবং ট্রায়াল অ্যান্ড এরর প্রসেসের মধ্য দিয়ে যে সমস্ত বিষয়গুলো বেরিয়ে আসবে ভবিষ্যতে সেটা সংশোধন করা যাবে। জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ দ্রুত বাস্তবায়ন এবং তা স্থায়ী বিধানে যুক্ত করার দাবিতে রাজধানীতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই যোদ্ধারা। সেখানে আছেন সহকর্মী হোসেন জাহিদ। আর কতক্ষণ শাহবাগে থাকবে অবরোধকারীরা? যান চলাচলের কি অবস্থা জানাবেন? সিফাত, আসলে এই প্রশ্ন আমরা সকাল থেকেই তাদের কাছেই করেছিলাম, তারা কতক্ষণ থাকবেন, কখন ঘরে ফিরবেন, কখন এই সড়ক তারা ছেড়ে চলে যাবেন। তবে এই উত্তর তারা এখনো নিশ্চিত নয়। তারা বলছেন জুলাই সনদ কিংবা জুলাই ঘোষণাপত্র এই দুইটি বিষয় আজকের মধ্যেই সেটি প্রণয়ন করতে হবে, এবং আজকের মধ্যেই সেটি আসলে কার্যকারিতা সেটি তারা দেখতে চান, এবং সেটি দেখতে না পাওয়া পর্যন্ত তারা এই রাজপথ ছাড়বেন না। এবং আমরা মূলত আসলে এই শাহবাগ থানার সামনে অবস্থান করছি, এবং এখানে কিন্তু শান্তি ও সংঘর্ষ এই উভয়ের মাঝখানে মূলত অবস্থান করছি। একদিকে যেমন জুলাই যোদ্ধা এই নামে কিছু শিক্ষার্থী, কিছু ছাত্র জনতা তারা এখানে যেমন অবরোধ কর্মসূচি পালন করছেন, এর পাশাপাশি এখানে যারা সাধারণ যাত্রী আছেন, যাতায়াতকারী যে সকল ব্যক্তিবর্গ আছেন, তাদের সঙ্গে মাঝে মাঝেই একটু উত্তপ্ত বাক্য বিনিময় চলছে, কেননা তাদের নিত্য প্রয়োজনীয় এই পথে তারা আজকে চলতে পারছেন না। এবং যেহেতু এটি সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল, তারপর রাত নেমেছে, এখনো পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি চলছে। কাজেই এই উত্তপ্ত বাক্য বিনিময় আমরা সন্ধ্যার আগ থেকেই দেখছিলাম। বিশেষ করে অফিস টাইম শেষ হওয়ার পরে ঘরে ফেরা মানুষের সঙ্গে এই সব আন্দোলনকারীদের সঙ্গে বেশ উত্তপ্ত বাক্য বিনিময় চলছিল। এবং আরেকটি বিষয় খুব বেশি প্রাসঙ্গিক, এখানে যারা মোজো জার্নালিস্ট অর্থাৎ যারা মোবাইল জার্নালিস্ট বলা হয়ে থাকে তাদের সঙ্গেও বেশ হাতাহাতির ঘটনা এখানে ঘটেছে। তাদেরকে ফ্যাসিস্টের দোসর আখ্যা দিয়ে তাদেরকে বেশ তাদের সঙ্গে হাতাহাতি হয়েছে বলবো। এবং এই মুহূর্তে আসলে মূলধারার গণমাধ্যমরাই এই তাদের সংবাদ সংগ্রহ করতে পারছেন। এবং যেহেতু শাহবাগ থানার সামনেই আসলে আন্দোলন কর্মসূচিটি বেশ জোরালো হয়ে উঠছে, কাজে এখানে শাহবাগ থানার যে প্রস্তুতি সেটিও বেশ চোখে পড়ার মতো। এখানে পুলিশের পক্ষ থেকে বেশ প্রস্তুতি নেওয়া হয়েছে যাতে করে কোনো প্রকার অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। এবং সিফাত, খুব বেশি প্রাসঙ্গিক যে তথ্যটি সেটি হলো জুলাই যোদ্ধা সংসদ এই নামে নতুন কিন্তু নামটি, অর্থাৎ এটি যে আসলে অভ্যুত্থানের পক্ষের যে সকল পরিচিত নাম সেই নামের সঙ্গে আমরা যে পরিচিত তারা কিন্তু খুব ভিন্ন। তবে তারা দাবি করছেন তারা দেশের নানা প্রান্ত থেকে এসেছেন, এবং তারা সত্যিকার অর্থেই তারা জুলাই যোদ্ধা, এবং তারা সত্যিকার অর্থেই 24 অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন, ফ্যাসিস্টকে বিদায় করেছিলেন। কাজেই তাদের যে চাওয়া সেই জুলাই সনদ সেটি তাদের যেমন একটি নিরাপত্তা দেবে, তাদের জীবনের নিশ্চয়তা এনে দেবে। কাজেই তারা এখনই না হলে পরে যে আর কবে হবে এমন একটা অনিশ্চয়তা তারা ভুগছেন। কাজেই তারা চাইছেন সরকারের পক্ষ থেকে যাই বলা হোক না কেন আজকের মধ্যেই এটি দাবিটা বাস্তবায়ন করতে হবে, তা না হলে তারা ঘরে ফিরবেন না এবং এই শাহবাগ ছেড়েও যাবেন না। সেবার পরবর্তী বুলেটিনের চেষ্টা করবো এখানকার সর্বশেষ খবর জানাতে। আপাতত এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ। শাহবাগে অবস্থান কর্মসূচির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী হোসেন জাহিদ। নিরাপদ ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আগামী জাতীয় নির্বাচন প্রতিটি নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে উগ্রবাদ ও চরমপন্থা যাতে ফিরে না আসে সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বিকেলে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান বিষয়ক এক স্মরণ সভায় কথা বলেন তিনি। আগামী জাতীয় নির্বাচন দেশের প্রতিটি নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশে যাতে আর কোনোভাবেই আর কোনোদিন ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে, এই ব্যাপারে বিশেষ করে নারী সমাজকে অত্যন্ত সতর্ক এবং সজাগ থাকতে হবে। শহীদদের কাঙ্ক্ষিত একটি ইনসাফ ভিত্তিক গণতান্ত্রিক নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানানোর জন্য আমরা ঐক্যবদ্ধ থাকি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি মহল বাধা দিচ্ছে, ফলে আবারও 111-এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত ফ্যাসিবাদ থেকে গণতন্ত্র উত্তরণের পথে আইনজীবীদের ভূমিকা বিষয়ক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন না দিলে ডক্টর ইউনূসের সম্মানহানি হতে পারে। একটা মহল আছে যারা বারবার গণতন্ত্রের গলা টিপে ধরে, এমনকি শেখ মুজিবুর রহমান ওই কাজটা করেছেন। আমরা যদি সতর্ক না থাকি তাহলে কিন্তু 1-11 মতো ঘটনা ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয়। সুতরাং দেশপ্রেমিক মানুষদের কাছে আবার আহ্বান জানাই, সকল রাজনৈতিক দলের প্রতি আবার আহ্বান জানাই যে আমাদেরকে আসুন ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের সংস্কার, বিচার এগুলো সমস্ত শেষ করে আমাদের প্রসিড টুয়ার্ডস ডেমোক্রেসি। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রায় 16,000 রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার করা হয়েছে বলে সচিবালয়ে এক ব্রিফিংয়ে জানিয়েছেন আইন উপদেষ্টা। বলেন, ফ্যাসিস্ট সরকারের আমলে দায়ের হওয়া এসব মামলার ভোগান্তি থেকে রক্ষা পেয়েছেন কয়েক লাখ মানুষ। ফৌজদারি আইনে সংস্কার, ফৌজদারি আইনে সংশোধনের মাধ্যমে গ্রেফতার ও রিমান্ড প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিতামূলক করা হয়েছে। সেই সাথে অভিযুক্তের অধিকারের নিশ্চয়তা, জেন্ডার সংবেদনশীল শব্দ পরিহার, তদন্ত প্রক্রিয়াকে জবাবদিহিতার আওতায় আনা, মিথ্যা মামলায় হয়রানি রোধ সহ বিভিন্ন সংশোধনী আনা হয়েছে। এই সংশোধনীর মাধ্যমে তদন্ত ও বিচার শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং তদন্ত সম্পন্নে ব্যর্থতার ক্ষেত্রে তদন্তকারী কর্মকর্তার জবাবদিহিতার ব্যবস্থা করা হয়েছে। গোপালগঞ্জে জীবন নাশের হুমকি ছিল বলেই আত্মরক্ষার্থে প্রতিরোধ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। সেখানে প্রাণঘাতী কোনো অস্ত্র ব্যবহার করা হয়নি। বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সেনা সদরের ব্রিফিংয়ে কথা বলেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম। গত 3 হতে 31 জুলাই পার্বত্য চট্টগ্রামে পরিচালিত অভিযানে মোট 10টি আগ্নেয়াস্ত্র, 9 রাউন্ড অ্যামিউনিশন, অস্ত্রের খুচরা যন্ত্রপাতি, 500 গ্রাম গান পাউডার, 7টি ওয়াকি-টকি সেট এবং মাদক সহ অন্যান্য সরঞ্জামাদি উদ্ধার করা হয়। এ সময় আইন শৃঙ্খলা বাহিনী মোট 7 জন সন্ত্রাসীকে গ্রেপ্তার করে। এর মধ্যে 3 জন ইউপিডিএফ মূল সদস্য এবং 2 জন ইয়াবা ব্যবসায়ী এবং আরো 2 জন বিচ্ছিন্ন অপরাধী রয়েছে। প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার আসলে তাহলে আপনাকে আমার রুলস অফ এঙ্গেজমেন্ট বিষয়টাকে বোঝাতে হবে। এখানে প্রাণঘাতী আমরা এখানে যে আপনারা জানেন এটা একটা অনাকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি ছিল, যেখানে ইট পার্টিকেল নিক্ষেপ শুধু করা হয়নি, এখানে আপনার ককটেল নিক্ষেপ করা হয়েছে। যখন সেখানে আপনার জীবন নাশের হুমকি ছিল, তখন আত্মরক্ষার্থে আমাদের যে বাহিনীগুলো আইন শৃঙ্খলা বাহিনী ছিল তারা বল প্রয়োগ করেছে। ফরিদপুরে ইজি বাইক ছিনতাই ও চালককে হত্যা মামলায় 5 জনকে মৃত্যুদণ্ড ও 1 জনকে 10 বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 20,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশও দেওয়া হয়। বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মাকসুদুর রহমান এই রায় দেন। রায়ের সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি উপস্থিত ছিলেন। পরে উপস্থিত আসামিদের পুলিশি পাহারায় কারাগারে পাঠানো হয়। সাজাপ্রাপ্তরা হলেন ফরিদপুরের সদর উপজেলার মেহেদি আবু কাউসার, জরিমুল্লাহ, রাসেল শেখ, রাজেশ রবিদাস ও রবিন মোল্লা। এদের মধ্যে রাসেল শেখ এখনও পলাতক রয়েছেন। এছাড়া অপর আসামি রাজবাড়ী জেলার বাদশা শেখকে 10 বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। একই সাথে তাকে 10,000 টাকা অর্থদণ্ড অনাদায়ে 10 মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন বিচারক। মামলা সূত্রে জানা যায়, 2019 সালের 14 নভেম্বর শওকত মোল্লা নামে এক যুবক নিজ বাড়ি থেকে
বিকেলে ইজি বাইক নিয়ে বের হয়ে নিখোঁজ হন। পরদিন একটি ধান ক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর তার পিতা আইনাল শেখ বাদী হয়ে ফরিদপুর কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত তার মৃতপ্রায় অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে যা ইচ্ছে তাই করতে পারে, তাতে ওয়াশিংটনের কিছু যায় আসে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের জেরে মোদী সরকারের ব্যর্থ কূটনীতির দিকে আঙুল তুলেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তবে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে কংগ্রেস নেতার এমন আচরণ ভালোভাবে নেয়নি ইন্ডিয়া জোটের অন্যান্য দলগুলো। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। দাবি করেন নয়াদিল্লির সঙ্গে ওয়াশিংটনের বাণিজ্য সম্পর্ক খুবই সীমিত। পাশাপাশি অভিযোগ করেছেন মার্কিন পণ্যে চড়া আমদানি শুল্ক আরোপ করে রেখেছে ভারত। এমন পরিস্থিতিতে ভারতের সঙ্গে রাশিয়ার সম্পর্ক ও লেনদেন নিয়ে চিন্তিত নন তিনি। এবার খেলার প্রসঙ্গ। ক্লাব তুলুজের বিপক্ষে 2-1 গোলে জয় পেয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। ম্যাচের 33 মিনিটে ডান প্রান্ত থেকে সোতের্সের লম্বা ক্রস পেয়ে বক্সের ভেতর থেকে ওয়ান টাচে রোনালদোর দেখার মতো গোল। বিরতির পর মোহাম্মদ মারানের গোলে জয় তোলে আল নাসর। তবে এই অর্ধেকেও ভালো খেলেন রোনালদো। তার দূরপাল্লার শট তুলুজের পোস্টকে চোখ রাঙিয়েছে একাধিকবার। গত মৌসুমে আল নাসরের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে 35 গোল করেন রোনালদো। নতুন চুক্তিতে আল নাসরের 2026-27 পর্যন্ত থাকবেন তিনি। ক্লাবটির হয়ে এখনও বড় কোনো শিরোপা জিততে না পারার আক্ষেপ মেটাতে প্রস্তুত CR7। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।